আচ্ছা, এই ছবিটা কি দেখা যাচ্ছে সবাই? ছবিটা ভিজিবল? ছবিটা কি ভিজিবল? সবাই দেখতে পাচ্ছেন ছবি? ঠিক আছে। বিটি ব্রিঞ্জাল বা বিটি ব্রিঞ্জালটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা ক্রপ। তো জেনেটিক মডিফিকেশন ব্যাপারটা কি, সেটা আমাদের তার জন্য একটু দেখতে হবে এই জিনিসটা। তার জন্য আমাদের জেনেটিক্যাল মডিফিকেশন কিভাবে করা যায়, তার জন্য যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটার নাম হচ্ছে, কোনো জিনকে মডিফিকেশন করার যে টেকনিক, সেই টেকনিকটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো প্রথমে কি করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে? এটা আমরা দেখতে পাচ্ছি, এই গোলটা, এটা হচ্ছে ধরো মানুষের একটা কোষ, হিউম্যান সেল। হিউম্যান সেলের মধ্যে এই যে নীল রঙের এগুলো, এগুলো কি আছে? এগুলো হচ্ছে ডিএনএ। ওকে? এই ডিএনএ তে, এই যে নীল রঙের যে ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে এই লাল রঙের আমরা দেখতে পাচ্ছি, ধরো যে জিনটা আছে, এই ডিএনএ এর মধ্যে লাল রঙের যে জিনটা ছোট্ট, এটাকে বলছে ধরো ইনসুলিন জিন। এটা ধরলাম আমরা ইনসুলিন জিন। তাহলে হিউম্যান সেলের মধ্যে ডিএনএ এর মধ্যে এই যে লাল রঙের যে জিনটা দেখা যাচ্ছে, এটা ধরো ইনসুলিন জিন। তো ইনসুলিন জিন যার দেহে, ইনসুলিন জিনটা কোনো একটা সমস্যা, মিউটেটেড হয়ে গেছে ধরা যাক, মানে জিনটা চেঞ্জ হয়ে গেছে, মডিফাই হয়ে গেছে, তার কি হবে দেহে? সেই মানুষটার দেহে ইনসুলিন কি উৎপন্ন হবে না হবে না? ইনসুলিন জিন যদি না থাকে, ইনসুলিন উৎপন্ন দেহের মধ্যে হবে কি হবে না? যদি মিউটেটেড হয়ে যায়, মানে একটা জিনের কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা, তো সেই জিনটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে তার কাজই চেঞ্জ হয়ে যাবে। তখন তার দেহে ইনসুলিন প্রপারলি উৎপাদন হবে না। তখন তার কি হবে? যে গ্লুকোজটা শরীরে যাবে, ইনসুলিনের কাজ কি? ওই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করা, কিন্তু গ্লুকোজটা আর ওইভাবে রূপান্তরিত হবে না, সঞ্চিত হবে না। তখন কি হবে? তার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, সেটাকেই বলছে ডায়াবেটিস। তাই তো? তার কি হবে? ডায়াবেটিস রোগ হবে। তখন কি হবে? তখন সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে আপনাকে ইনসুলিন ইনজেকশন নিতে হবে, ইনসুলিন হরমোনটা আপনার দেহে ইনজেক্ট করতে হবে, তাহলে আপনার দেহের গ্লুকোজটা আবার গ্লাইকোজেনে রূপান্তরিত হবে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। যাদের খুব বেশি ডায়াবেটিস বা সুগার হয় আমরা বলি, তারা কি করে? ইনসুলিন ইনজেক্ট করতে হয় তাদেরকে, ইনসুলিন হরমোনটা নিতে হয় বাইরে থেকে। কারণ কি? এই যে জিনটা চেঞ্জ হয়ে গেছে, যে জিনটা ইনসুলিন হরমোন উৎপন্ন করে, সেই জিনটাই পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে ইনসুলিন হরমোন, সেটা কিভাবে তৈরি হয়েছিল? এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ল্যাবে তৈরি হয়েছিল। ল্যাবে নয়, আর একটা ব্যাকটেরিয়ার দেহে তৈরি করা হয়। ইনসুলিন হরমোন যেটা আমরা ইউজ করি, যেটা বাইরে থেকে ইনজেক্ট করা হয়, ওটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ই কোলাই। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সেল, এর নাম হচ্ছে ই কোলাই। এই ব্যাকটেরিয়ায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্রোমোজোম, এই ব্লুটা। আর ব্যাকটেরিয়ার দেহে একটা প্লাজমিড থাকে। কি করছে? ইনসুলিনটা কিভাবে উৎপাদন করা হয়? এই যে মানুষের দেহ থেকে, মানুষের ডিএনএ থেকে এই ইনসুলিনের এটা নেই। তখন কি করছে? এই ব্যাকটেরিয়ার প্লাজমিড, এই গোলটা ল্যাবে এটা বার করা হয়, এই যে বার করেছে। ঠিক আছে? করে কি করছে? হিউম্যান ইনসুলিন একটা যে মানুষের দেহে আছে, যে মানুষের হিউম্যান ইনসুলিনটা আছে, সুস্থ মানুষ, তার থেকে এই যে হিউম্যান ইনসুলিন জিনটা এখান থেকে কাটা হচ্ছে, কেটে ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্যাকটেরিয়ার প্লাজমিডটার মধ্যে ইনসুলিন জিনটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? দিয়ে আবার সেটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, ব্যাকটেরিয়ার দেহে এই প্লাজমিডটাকে আবার ঢুকিয়ে দিয়েছে, যেখানে আবার ইনসুলিন জিনটা আছে। তো ব্যাকটেরিয়া কি হয়? ব্যাকটেরিয়ার বংশ বিস্তার ঘটে কি করে? করে কোষ বিভাজনের মধ্যে। একটা থেকে বিভাজিত হয়ে আবার দুটো তৈরি হয়, দুটো থেকে আবার চারটে তৈরি হয়, এইভাবে ব্যাকটেরিয়া বাড়ে। ঠিক আছে? তো এই সেই ব্যাকটেরিয়ার মধ্যে হিউম্যান ইনসুলিন জিনটা রয়েছে, সেটা যখন এইভাবে কোষ মানে বিভাজিত হচ্ছে, তখন ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে? একটা একটা ইনসুলিন থেকে অনেকগুলো ইনসুলিন তৈরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। সেটা কি করা হচ্ছে, সুস্থ মানুষের ইনসুলিন সেটা একটা ব্যাকটেরিয়ার দেহে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ব্যাকটেরিয়া নিজেই আবার ইনসুলিন নিজের দেহে তৈরি করছে। এইগুলোকে ল্যাবে কি করে, এইগুলো আবার বের করে নেয়, করে হিউম্যান ইনসুলিন পেয়ে যাচ্ছে ল্যাবে, সেগুলোকে পরিশুদ্ধ করে আবার মানুষের দেহে পাঠানো হয়। যার দেহে ইনসুলিন জিনটা নেই তার দেহে ওটা ইনসুলিন ইনজেকশন করা হয়, ইনজেক্ট করা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার ঠিক এই টেকনোলজিটা ইউজ করে যখন কোনো ফসল উৎপন্ন করা হচ্ছে সেটাকে বলছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। তাহলে বিটি বিঞ্জালটাতেও ঠিক এই টেকনোলজি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার এই ছবিটা দেখুন, এটা হচ্ছে বিটি বিঞ্জাল। বিটি বিঞ্জালে কি করা হয় বলতে, আমরা দেখতে পাই যখন বেগুন আমরা কাটি, দেখতে পাই বেগুনে এক ধরনের পোকা হয়, তাই তো? বেগুনে এক ধরনের এরকম বড় বড় পোকা হয় সাদা সাদা টাইপের। এটা কি করে, বেগুনের ভিতরটা খেয়ে ফেলে, বেগুনকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তো এই যে পোকা থেকে বাঁচার জন্য, বেগুনটাকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা কি করেছে, এই একটা টেকনিক ইউজ করেছে। তো ঠিক ইনসুলিন হরমোন যেভাবে উৎপন্ন হচ্ছিল সেরকম একটা ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি ইউজ করে পোকার হাত থেকে বাঁচাচ্ছে। তো বেগুনকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য কি করতে পারি আমরা, বিভিন্ন বিষ মানে ইনসেক্টিফাইডস, ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস ইউজ করতে পারি। তো ওগুলো কি আবার মানুষের দেহের জন্য ক্ষতিকর, ওগুলো খেলে আমাদের দেহে বিষক্রিয়া হয়। তো বিজ্ঞানীরা সেই জন্য ভেবেচিন্তে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ তৈরি করেছে, যে বেগুনটাতে আমরা ইনসেকটিসাইডস ইউজ করব না, যেটা আমাদের ক্ষতি করে, আবার বেগুনে পোকাও হবে না। সেই জন্য তারা কি করেছে, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস বলে একটা ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে, সেই ব্যাকটেরিয়ার দেহে একটা জিন আছে, এই যে জিনটা, এই যে নীলটা হচ্ছে ধরো ব্যাকটেরিয়ার কোষ, তার মধ্যে তার একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে ক্রাই 1 এসি, ক্রাই 1 এসি জিন, CRI 1 এসি। এটা হচ্ছে পয়জানাস টু ওই পোকাটা, যে পোকাটা বেগুনের দেহে হয়, বেগুনের ভিতরে হয়, সেই পোকাটার জন্য ওই জিনটা পয়জানাস। তো বিজ্ঞানীরা কি করলো, ব্যাকটেরিয়ার থেকে ওই জিনটা কেটে নিল, ওই জিনটা কেটে আনলো ব্যাকটেরিয়ার থেকে। ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাসিলাস থুরিনজেনেসিস। নিয়ে একটা বেগুনের সিড, একটা বেগুনের একটা বীজ, সেই বীজের মধ্যে ওই ব্যাকটেরিয়ার জিনটা অ্যাড করে দিল, বেগুনের সিডের মধ্যে ব্যাকটেরিয়ার জিনটা অ্যাড করে দিল। এরপর এর থেকে যখন বেগুন গাছ হলো, বেগুন গাছটা যখন হলো, তার মধ্যে কিন্তু এই যে এই জিনটা আছে, যে বেগুনটা হলো সে বেগুনে কিন্তু এই জিনটা আছে, ব্যাকটেরিয়ার জিনটা, জিনটার নাম কি ক্রাই 1 এসি। এই জিনটা ওই পোকাটার জন্য পয়জনাস, আমাদের জন্য না, মানুষের জন্য পয়জনাস নয়, বিজ্ঞানীরা বলছে। তো ওই পোকাটা এসে যখন খাচ্ছে, তখন এই পোকাটা ওই ওই জিনের জন্য, ওই জিন যে পয়জনাস যে ম্যাটেরিয়ালটা মানে উৎপাদন করছে সেটা খেয়ে পোকাটা মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাসিলাস থুরিনজেনেসিস এর জিন, যেটা একটা ব্যাকটেরিয়া, সেটা বেগুনের মধ্যে ইনপুট করা হচ্ছে। সেই জন্য ব্যাসিলাস থুরিনজেসিস মানে বিটি, সেই জন্য ব্রিঞ্জালটার নাম দেওয়া হচ্ছে বিটি ব্রিঞ্জাল। মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস এর একটা জিন, যেটা বেগুনের জিনের মধ্যে অ্যাড করা হচ্ছে, সেই জন্য বেগুনটার নাম হচ্ছে বিটি ব্রিঞ্জাল। বিটি, বিটি স্ট্যান্ডস ফর ব্যাসিলাস থুরিনজেনেসিস। তাহলে কি বলছে, ব্যাসিলাস থুরিনজেনেসিস জিন ডিএনএ নিয়ে কি করছে, যেটা নাম হচ্ছে Try1AC, যেটা পয়জনাস টু দিস ওয়ার্ম, ট্রান্সফার টু দ্য ব্রিঞ্জাল সিড সেল, ব্রিঞ্জালের সিড সেলে পাঠানো হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, বিটি ব্রিঞ্জাল তৈরি হচ্ছে। এবং সেই ব্রিঞ্জালটা কি রেজিস্ট্যান্ট টু লেপিডপ্টেরন ইনসেক্টস। ওই যে বেগুনের মধ্যে যে পোকাটা হয় সেটার নাম হচ্ছে লেপিডপ্টেরন ইনসেক্টস। তাহলে এই বিটি ব্রিঞ্জাল কিসের জন্য তৈরি করা হয়েছে, বেগুনের নিউট্রিশন ভ্যালু বাড়ানোর জন্য, না বেগুনকে প্রোটেকশন করানোর জন্য ইনসেক্ট থেকে? ইনসেক্ট থেকে প্রোটেকশনের জন্য, নিউট্রিশন ভ্যালুর জন্য নয় কিন্তু। ঠিক আছে, তাহলে যে ইনসেক্টটা হয় সেটা নাম হচ্ছে লেপিডপ্টেরন, সেটার থেকে বাঁচানোর জন্য বেগুনে বিটির মানে ব্যাসিলাস থুরিনজেনেসিসের জিন অ্যাড করা হয়েছে, সেই জন্য বেগুনটার নাম হয়েছে বিটি ব্রিঞ্জাল। ওকে, এইবার এই বিটি ব্রিঞ্জাল তৈরি করা হলো, এটা একটা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। এবার এটা মানুষের জন্য ক্ষতিকর কিনা, সেটার জন্য কি হয়,
একটা সংস্থা আছে, সেই সংস্থা বিচার করে, সেখানে বিজ্ঞানীরা থাকে। তারা গ্রিন সিগন্যাল দিলে তখন গভর্নমেন্ট মানে সিদ্ধান্ত নেয় যে বিটি ব্রিঞ্জালটা চাষ করা হবে কি হবে না। ঠিক আছে। এবার বলছে 2009 সালে, ইন 2009, বিটি ব্রিঞ্জাল গট অ্যাপ্রুভাল বাই জিইএসি। ওই যে সংস্থাটা যারা ঠিক করে, যেখানে বিজ্ঞানীরা বসে ঠিক করে এটা ক্ষতিকর না হার্মফুল কি হার্মফুল নয়, সেই সংস্থাটার নাম হচ্ছে জিইএসি। তাহলে তারা অ্যাপ্রুভ করে বিটি ব্রিঞ্জালকে, বলে যে হার্মফুল নয়, মানুষের জন্য খাওয়া যাবে। অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট অ্যাপ্রুভড জিএম ফুড ক্রপ ইন ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন 2009 সালে অ্যাপ্রুভ করলো, বললো হ্যাঁ চাষ করা যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম ফার্স্ট অ্যাপ্রুভ জিএম ফুড ক্রপ ইন ইন্ডিয়া। তাহলে ফুড ক্রপ কি, জিএম ফুড ক্রপ, বিটি ব্রিঞ্জাল হচ্ছে ইন্ডিয়াতে অ্যাপ্রুভ হওয়া প্রথম ফুড ক্রপ। আর যদি বলে ইন্ডিয়াতে অ্যাপ্রুভ হওয়া প্রথম জেনেটিক্যালি মডিফাইড ক্রপ নন ফুড, এটা হচ্ছে বিটি কটন। বিটি কটন ওটা একই সিস্টেমে তৈরি, বিটি কটন। ঠিক আছে, অ্যাপ্রুভ হয় 2009 সালে। কিন্তু 2010 সালে, ইন 2010, টেম্পোরারি মোরাটোরিয়াম ডিউ টু হেলথ হ্যাজার্ড কনসার্ন। কিন্তু তখনও গভর্নমেন্ট রিস্ক দিতে পারছিল না, যদি মানুষের কিছু হয়, এটা যদি মানুষের কোনো জেনেটিক্যাল চেঞ্জ করে দেয়, মিউটেশন ঘটে যায়, ঠিক আছে, সেই জন্য আবার 2010 সালে ব্যান করে দেয়। এবং এটা খবর এসছে কেন, 2020 সালে গভর্নমেন্ট অ্যাপ্রুভ দ্য ফিল্ড ট্রায়ালস অফ ইন্ডিজিনিয়াস বিটি ব্রিঞ্জাল। তাহলে বিটি ব্রিঞ্জালকে আবার ফিল্ড ট্রায়ালের জন্য 2020 সালে অ্যাপ্রুভ করেছে গভর্নমেন্ট। কিন্তু যে ভ্যারাইটিসটা ওখানে কি ছিল, ক্রাই 1F1, যে জিনটা অ্যাড করেছিল সেটাকে না, ইন্ডিয়াতে আবার বিজ্ঞানীরা দুটো জিন, মানে নতুন জিন অ্যাড করে দুটো ভ্যারিয়েন্টস তৈরি করেছে বেগুনের। একটার নাম হচ্ছে জনক, আর একটার নাম BSS793। এটা প্রিপেয়ার্ড বাই IARI, কন্টেন্স বিটি ক্রাই 1F1 জিন সয়েল ব্যাকটেরিয়াম। তাহলে ওই জিনটাই আছে, দুটো ভ্যারিয়েন্টস যে বেগুনে তৈরি হয়েছে তার নাম হয়েছে জনক আর BSS793। এটাও আসতে পারে, যেমন আগে আসতো না সোনালিকা, কিসের, চালের না গমের ভ্যারিয়েন্ট, সেরকম এবার বেগুনের কিন্তু এবার আসতে পারে। একটার নাম হচ্ছে জনক, জনক কিসের, বেগুনের। BSS793 কিসের, বেগুনের। এই দুটো কিন্তু ফিল্ড ট্রায়াল করা যাবে। এটা 2020 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে। এবার আমরা দেখেছি 2020 সালে নোবেল প্রাইজ যখন পড়েছি, কেমিস্ট্রিতে যারা নোবেল পেয়েছিল তাদের নাম ছিল কি, কার্পেন্টার অ্যান্ড দাউদনা। তারা কিসের জন্য পেয়েছে নোবেল? তারা নোবেল পেয়েছে একটা টেকনোলজি আবিষ্কার করার জন্য, যেটার নাম হচ্ছে ক্রিসপার ক্রিসপার ক্যাস9 জেনেটিক কিশোর আবিষ্কার করার জন্য। ক্রিসপার ক্যাস9 বলে একটা কেমিক্যাল ওয়েপন, কেমিক্যাল একটা স্কিসর্স, কেমিক্যাল একটা সিজার্স তারা তৈরি করেছে। ক্রিসপার ক্যাস9 বলে একটা জেনেটিক সিজার্স তারা তৈরি করেছে। তার জন্য কিন্তু তারা এই নোবেল পুরস্কারটা পেয়েছে 2020 সালে, কার্পেন্টার অ্যান্ড দাউদনা। তো এই ক্রিসপার ক্যাস9টা কি আমরা দেখব। ক্রিসপার কথার অর্থ হচ্ছে গাইডার আরএনএ, জিন স্পেসিফিক অ্যান্ড কমপ্লিমেন্টারি। ক্রিসপার ক্যাস9টা হচ্ছে এনজাইমস সিজার্স। ঠিক আছে, ক্রিসপারটা হচ্ছে গাইডার আরএনএ, আর ক্যাস9টা হচ্ছে এনজাইম সিজার্স। জিনিসটা কি আমরা দেখি। আমরা কি দেখছিলাম, ধরো কোন একটা জিন, আমাদের কোষের মধ্যে একটা জিন আছে, এই যে এই জিনের এই অংশটায় ক্যান্সার হয়েছে, মানে এই এই জিনটা ক্যান্সার তৈরি করছে। ঠিক আছে, একটা জিনের একটা কাজ থাকে, ধরো ইনসুলিন জিনই, তার কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা। ঠিক আছে, তো সেই জিনটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তো সেই জিনটা তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে ক্যান্সারাস হয়ে গেছে, সেলের বৃদ্ধি ঘটাচ্ছে অকারণে, সেটাই হচ্ছে ক্যান্সার, মানে টিউমার হয় যেটা। ঠিক আছে, তো একটা জিন যদি এই অংশটা যদি কি করছে, এই জিনটা আমাদের কি করছে, ক্যান্সার তৈরি করছে। তো এই ক্রিসপার ক্যাস9 এর মাধ্যমে কি করা যাবে, ওই জিনটাকে কেটে আনা যাবে। তার মানে একটা যদি এরকম জিন হয়, জিনের এই অংশটা, ধরলাম এটা জিন, একটা জিনের এই অংশটার জন্য ক্যান্সার সৃষ্টি হচ্ছে দেহে,
ক্রিসপার ক্যাস9 কি করবে, ক্রিসপারটা কি গাইডার, ক্রিসপারটা কি করবে, সেটা গিয়ে এই অংশে গিয়ে ক্লিপের মতো আটকে যাবে। আর ক্যাস9টা হচ্ছে কি, সিজার্স, এনজাইম সিজার্স, সেটা একটা এনজাইম এবং কাঁচির মতো ব্যবহার করা যাবে। ক্যাস9টা গিয়ে কি করবে, এইটা কেটে নিয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে এই অংশটা, এত বড় জিন থেকে এই অংশটা কেটে গেল, এই অংশটা কেটে বেরিয়ে গেল। তারপরে কি, লাইগেস বলে একটা পদ্ধতি হয়, তার মাধ্যমে আবার নতুন জিন, যেটা ল্যাবে তৈরি করে, জিনটা যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটাকে সলভ করে আবার নতুন জিন লাইগেস করা হয়। তাহলে কি, ক্যান্সারটা সেরে যাবে। যে জিনটা ক্যান্সার তৈরি করছে সেই জিনটাকেই শেষ করে দেওয়া যাবে। আমরা এখন ক্যান্সারের ট্রিটমেন্ট কিভাবে করি, ক্যান্সার হয়ে যায় তখন রেডিও থেরাপি মাধ্যমে ক্যান্সার সেলগুলোকে আমরা মেরে দিই। কিন্তু যে জিনটা ক্যান্সার সেল তৈরি করছে সেই জিনটাকেই যদি আমরা মেরে দিই, তাহলে তো মানে সেলের আর ক্যান্সার হওয়ার কোনো চান্স নেই। যে জিনটা ক্যান্সারের জন্য দায়ী সেই জিনটাকে কেটে আমরা বাদ দিয়ে আবার রিপেয়ার জিন আমরা সেখানে গিয়ে লাগিয়ে দিচ্ছি লাইগেস পদ্ধতি ল্যাবে তৈরি করে। ঠিক আছে, তো এই ক্রিসপার ক্যাস9 এর মাধ্যমে কিন্তু ক্যান্সারের চিকিৎসার ভীষণভাবে উন্নতি করা যাবে, জিন থেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা যাবে। এইটা তারা আবিষ্কার করেছে। ক্রিসপার হচ্ছে এই যে ক্লিপটা যেটা গিয়ে গাইড করছে ক্যাস9 কে, ক্রিসপারটা হচ্ছে গাইড আর আরএনএ জিন স্পেসিফিক কমপ্লিমেন্টারি। প্রত্যেকটা কথার অর্থ আছে কিন্তু এগুলো অত এখন দরকার নেই। জিন স্পেসিফিক কেন, যে জিনটা ক্যান্সার সৃষ্টি করছে সেই জিনটাই গিয়ে আটকালো, সেই জন্য ওর নাম হচ্ছে জিন, জিন স্পেসিফিক একটা ইনস্ট্রুমেন্ট ওটা। গাইড আর আরএনএ কেন, মানুষের দেহের জিন ডিএনএ হয়, তাই তো, কিন্তু আরএনএ সেটা হচ্ছে ডিএনএ এর সিকোয়েন্সে আরএনএ যাবে, ওটা আরো ডিটেলসে পরে, মানে ওগুলো নিয়ে এখন আলোচনার দরকার নেই। আর কমপ্লিমেন্টারি কেন, এর উল্টোটা হবে, যে জিনের যে সিকোয়েন্স হবে তার উল্টো সিকোয়েন্স ওটা হয়। ক্যাস9টা হচ্ছে কি, সিজার্স। তাহলে এইটা আবিষ্কার করার জন্য কিন্তু তারা পেয়েছে। ক্রিসপার ক্যাস9 কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্রিসপার ক্যাস9 কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যেটা বলছিলাম, এটা একটা জিনের সিকোয়েন্স হয়, একটা জিন তৈরি হয় এরকম ডিএনএ সিকোয়েন্স, নিউক্লিওটাইড সিকোয়েন্সের মাধ্যমে, একটা দুটো তিনটে সিকোয়েন্স এরকম ছিল। তো কোনো কারণে জিনটা দেখতে পাচ্ছি আমরা টি থেকে জি হয়ে গেছে। জিন কি ডবল স্ট্যান্ডার্ড হয়, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। আমরা জানি জিন কেমন দেখতে হয়, এরকম ডবল স্ট্যান্ডার্ড। ডিএনএ এরকম দেখতে হয় ডবল স্ট্যান্ডার্ড। তো এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, দুটো স্তর। তো এই সেকেন্ড স্তরে এই জিটা কোনো কারণে লাল দেখতে পাচ্ছি, মানে চেঞ্জ হয়ে গেছে, মানে মিউটেটেড হয়ে গেছে। তখন এই এই যে জিনটা, ধরো ধরো ক্যান্সার জিন মানে তৈরি হয়ে গেছে, এই এই ডিএনএটা তখন কি করছে, ক্যান্সার তৈরি করছে। তখন কি করা হয়, যে ক্রিসপারটা হচ্ছে এর সিকোয়েন্সেই যাবে, এখানে গিয়ে আটকে যাবে এই জিনটাতে। আর ক্যাস9 কি করবে, এটাকে কেটে নিয়ে বেরিয়ে চলে আসবে, গিয়ে এখানে যেটা ছিল, এখানে হওয়ার কথা টি এর সাথে হওয়ার কথা এ, মানে এখানে থাকার কথা হচ্ছে এ জি সি টি এ, এর জায়গায় ভুল করে জি হয়ে গেছিল। এটা ল্যাবে তৈরি করা হবে, করে এটা গিয়ে আবার পাঠিয়ে দেবে লাইগেস পদ্ধতি, যে ক্যান্সার সেরে যাবে। ঠিক আছে, মানে আমাদের যে পড়েছি না, অ্যাডিনাইন, গুয়ানিন, সাইটোসিন, ইয়ে থায়ামিন, সাইটোসিন আর কি ছিল, অ্যাডিনিন, গুয়ানিন আর কি, সাইটোসিন, যাই হোক এগুলো হচ্ছে ওইগুলো এ জি সি টি ওইগুলো। ঠিক আছে, তো এইভাবে ডিএনএটা তৈরি হয়। আর যেখানে প্রবলেম হয়েছে সেটাকে কেটে নিয়ে ক্রিসপার গিয়ে আটকে যাবে এখানে, আর ক্যাস9 কি করবে, গিয়ে এটাকে কেটে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এই এই টেকনিকটা ইউজ করার জন্য তারা হচ্ছে পেয়েছে নোবেল প্রাইজ। ক্রিসপার ক্যাস9 কথাটা কিন্তু মাথায় যেন থাকে। ঠিক আছে, এবার দেখি কি কি মনে আছে। My name is Waisa Woodsat. I am the world's first wood satellite. I am going to be launched from New Zealand by ESA. I am the brainchild of wood satellite. Waisa কার brainchild? হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলছে জলগাঁও banana is a geographical indication certified agriculture product from which state? হ্যাঁ, কোন স্টেট? কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র।
তারপর বলছে দ্য নেশনস ফার্স্ট পাওয়ার ফ্রি সিপিএপি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার থেরাপি ডিভাইস জীবনবায়ু কারা তৈরি করেছে? আইআইটি কোপার। ঠিক আছে। দ্য ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওয়াজ লঞ্চড ইন, কত সালে লঞ্চ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার? হ্যাঁ, 95। 1995, 1995। রাশিয়া প্রডিউস দ্য ফার্স্ট কোভিড-19 ভ্যাকসিন ফর অ্যানিমালস, নাম কি? কার্নিভ্যাক। কার্নিভ্যাক। Government of India has approved the field trials of BT Bengal. BT stands for Bacillus thuringiensis. In 2020, Nobel Prize in Chemistry is awarded to Carpenter and Doudna for discovering one of the gene technology surface tool. তার নাম কি? সারফেস টুলটার নাম কি যেটা দিয়ে কাটা হয়? ক্যাসপার ক্যাস9। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ হবে এবং সাথে ইকোনমির সাথে জড়িত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, ঠিক আছে, ইকোনমির অনেক কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমস পরীক্ষা আসে। জিএসটি কালেকশন কত হলো, এখন ফিসকাল ডেফিসিট কত আছে, ঠিক আছে, এরকম। তারপরে ইকোনমিক সার্ভে, বাজেট, এগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে এই লাস্ট 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে জুলাই এবং আগস্টে যে কদিন হলো এগুলো আলোচনা হবে নেক্সট দিন। ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।